স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। জুলাই আন্দোলনে অবিস্মরণীয় ছিল নারীর ভূমিকা। ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন ছাত্রীরা। মাতার সন্তানকে সাহস জুগিয়ে পাঠিয়েছেন আন্দোলনে। নারী শিক্ষক হয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক। অথচ আন্দোলন শেষে সেই নারী অনেকখানি আড়ালে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের পাওয়া যাচ্ছে না আর। কোটা সংস্কার আন্দোলন সবচেয়ে গতি পায় 14 জুলাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মন্তব্য আরও উস্কে দেয় আন্দোলনকে। উত্তাল হয়ে ওঠে দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের গেট ভেঙে মাঝরাতে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। তারপর ইতিহাস, বুলেট, বোমা, কোনো কিছুই ভয় করেননি নারীরা। ঢাল হয়ে দাঁড়িয়েছেন মিছিলের সামনে। সবসময় ফ্রন্টে তাদেরকে দেখছি, তাদেরকে আসলে ঢাল হিসেবেই দেখছি আমরা সব মিছিলে। বাট এটার পরে দেখা গেছে যে আসলে এই ঠিক জুলাইটা শেষ হওয়ার পর অগাস্ট থেকে যদি আমি বলি, আফটার 5th অগাস্টে আসলে বিভিন্ন জায়গাতেই বা টপ জায়গাতেই আমরা নারীদেরকে দেখতে পাইনি। কি পরিবার, কি সমাজ, চোখ রাঙানি উপেক্ষা করে রাজপথ কাঁপিয়েছেন নারীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত করা জুলাই যোদ্ধারা এখন করেন সেই সব স্মৃতিচারণ। 4 তারিখ বিকালে দেখতেছি যে ফার্ম গেট থেকে রিক্সা নিয়ে আহত মানুষ আসতেছে, বুকে গুলি, হাতে গুলি, চোখে গুলি। কি অদ্ভুত! আমি ওটা দাঁড়ায় দেখতেছিলাম এবং আমার বিশ্বাস হচ্ছিল না যে এটাকে একটা সিভিল ওয়ার। আমার দেশে আমারই পুলিশ, আমার টাকায় বেতন নেওয়া পুলিশ আমাকে এইভাবে গুলি করতেছে কেন? 6 তারিখ থেকে কিন্তু আন্দোলনের মাঠে পুরোদমে ছিল মেয়েরা, এবং যখন ছাত্রদের উপর এক ধরনের পলিটিক্যাল প্রেশার তৈরি হতে থাকে তখন মেয়েরা কিন্তু মাঠ দখল করে নেয়। যার একটা উদাহরণ বলা যায় 14 জুলাই। আমরা মেয়েরা হাজারে হাজারে কিন্তু আমরা রাস্তায় নেমে এসেছি। তবে কেন এখন সেই সব নারীরা আড়াল হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত? জুলাই মাসের পরে যেটা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে এত বেশি আসলে মেয়েদের প্রতি নেগেটিভিটি, মেয়েদের প্রতি নোংরা কালা ছুড়াছুড়ি, তাদের ভিডিও শর্ট ক্লিপ করে ফেসবুকে বিভিন্ন পেজের মধ্যে ছাড়ার এই ছোট 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 অনেকগুলো বিষয় আছে যেটা মেয়েদের কালেকটিভ সাইকোলজির উপর খুবই নেগেটিভ প্রভাব ফেলেছে। যারা রাজনীতিতে ছিল তাদের জায়গাও আসলে সংকুচিত করার এক ধরনের চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু রাজনৈতিক দলকে আমরা দেখতেছি 30% নারী সদস্য লাগবেই নির্বাচন করতে হলে। সেই কারণে হচ্ছে যে মেয়েদেরকে কিছুটা একনলেজ করা হচ্ছে। সমাজে নারীর অধিকার এবং এজেন্সি নিশ্চিতে কাজ করতে হবে সর্বস্তরের মানুষকে, এমনটাই মনে করেন জুলাই আন্দোলনের নারীরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় 80%ই ঢাকার বাইরের। বিশেষজ্ঞরা বলছেন, মফস্বলে প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত না হওয়ায় শেষ মুহূর্তে রোগীদের অবস্থা চলে যাচ্ছে আশঙ্কাজনক পর্যায়ে। এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এলাকা ভিত্তিক ম্যাপিংয়ের কাজ করছে IEDCR। কোরবানির ঈদের পরপরই বরগুনা, পটুয়াখালী, বরিশাল সহ দক্ষিণের বিভিন্ন জেলায় প্রাদুর্ভাব ঘটতে থাকে মশাবাহিত রোগ ডেঙ্গুর। প্রাথমিক অবস্থায় প্রস্তুতি না থাকায় পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেতে হয় স্বাস্থ্য বিভাগকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় 5 বছরে ডেঙ্গুর ভৌগোলিক বিস্তারে পরিবর্তন ঘটেছে। 2021 সালেও ডেঙ্গুর বিস্তার ছিল মূলত ঢাকা কেন্দ্রিক। সেবার রোগীর 83% ছিল রাজধানীতে। সেই চিত্র সম্পূর্ণ পাল্টে 2022 ও 23 সালে রোগীর সংখ্যা ঢাকাকে ছাড়িয়ে যায় বাইরের জেলাগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, মশাবাহিত রোগের প্রতিরোধ পরিকল্পনা সবকিছুই নগরকেন্দ্রিক হওয়ায় গ্রামাঞ্চলে বেড়েছে প্রাদুর্ভাব। এই মে মাসে আপনার ঝিনেদা এবং মাগুরাতে অনেক বেশি মশার লার্ভা পাওয়া গেছে। কাজেই কিছুদিন পরে ঝিনেদা এবং মাগুরাতে রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। আসলে বড় বড় শহরের বাইরে এখন গ্রামাঞ্চলে এডিস মশা ছড়িয়ে পড়েছে। প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবা এবং স্তর ভিত্তিক ভাগ করে অবশ্যই ব্যবস্থা করা দরকার। নাহলে কিন্তু গোটা দেশে যদি একসাথে এই পরিমাণে ডেঙ্গু রোগী পাওয়া যায়, এটা সামাল দেওয়া কিন্তু আরও কঠিন হয়ে যাবে। ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করতে কাজ করছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। আইডিএস ম্যাপিং করেছে। এটা ম্যাপিংয়ের কাজ সরাসরি প্রতিদিন আপনার যেমন ডেঙ্গুর যে ডাটাটা প্রতিদিন আমাদের এখানে আসে, এখানে কিন্তু আমরা রোগীটা কোন এলাকা থেকে আসছে সেটা আমরা ম্যাপিং করি। সিটি কর্পোরেশনে আপনার এই ডেঙ্গুর প্রাদুর্ভাবটা অত্যন্ত বেশি। এই তথ্যগুলো আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে শেয়ার করছি। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। গ্রীষ্ম মৌসুমের মাঝামাঝি থেকে শীতের আগ পর্যন্ত দক্ষিণাঞ্চলে প্রায় প্রতি বছরই আঘাত হানে ঘূর্ণিঝড় বন্যা। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে অনেকটা রক্ষা কবচ হিসেবে কাজ করে বেড়িবাঁধ। তবে এবছর খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলীয় এলাকার 150 কিলোমিটারে বেশি বাঁধ ঝুঁকিপূর্ণ। ফলে বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে বন্যার শঙ্কায় এসব অঞ্চলের মানুষ। তবে খুলনা ও সাতক্ষীরার ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রাকৃতিক দুর্যোগের সাথে উপকূলবাসীর মিতালি নিত্যদিনের। টিকে থাকতে প্রতিনিয়ত করতে হয় যুদ্ধ। এমন দুর্যোগে জানমাল রক্ষা করে বেড়িবাঁধ। কিন্তু 60-এর দশকে নির্মিত বাঁধগুলো দিন দিন হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলে অবস্থিত 2006 কিলোমিটার বাঁধের অন্তত 50 কিলোমিটার অংশ চরম ঝুঁকিপূর্ণ, আর 100 কিলোমিটারের বেশি অংশ রয়েছে ভঙ্গুর অবস্থায়। ফলে দুর্যোগ মৌসুমে প্লাবন ঝুঁকিতে উপকূলের মানুষ। দুদিন অন্তর আমরা ভেঙে যাই, বুড়ি যাই। আমরা খুব দুরবস্থায় আমরা এই দেশে বাস করতেছি। ছাগল গরু সব ভেসে বেড়ায়, আর এই ঘর দরজা পুড়ি যায়, ভাঙন আসে। যদি বান না হলেও আমাদের এখানে তো থাকা যাবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রাথমিকভাবে খুলনা জেলার 30টি ও সাতক্ষীরার 29টি ঝুঁকিপূর্ণ এলাকা মেরামতে কাজ করছে তারা। আমরা আশা করছি যে এই বর্ষা মৌসুমের আগেই এই জায়গাগুলো মেরামত করা সম্ভব হবে। এছাড়াও তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আমাদের পর্যাপ্ত জিও ব্যাগ, সিনথেটিক বস্তা, বাঁশ, বল্লা এগুলো আমরা মজুত রেখেছি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিপূর্ণ বিনিয়োগ ছাড়া বেড়িবাঁধ নির্মাণ অর্থের অপচয়। সেখানে টেকসই করার জন্য সঠিক সময়, সঠিক ব্যবস্থাপনা এবং অবশ্যই সেই বাঁধ যেন স্থায়ী হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যেখানে ভাঙছে সেই জায়গায় আমরা এই মুহূর্তে একটা রিপেয়ার ওয়ার্কের মতো করলে হবে না। এটা অনেক উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা সমন্বিত ব্যবস্থাপনায় করতে হবে। গেল 5 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে দুর্যোগকালীন বেড়িবাঁধ সংস্কারে প্রায় 300 কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। ডিবিসি নিউজ ডেস্ক। হবিগঞ্জের নবীগঞ্জে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 2 জন আহত হয়েছে। এ সময় 8 থেকে 10টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সঙ্গে ইনাদগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাহিদ আলীর লোকজনের সংঘর্ষ হয়। রাতে তিমিরপুর গ্রামের কয়েকজন নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজায় অবস্থান করছিলেন। গুজব ছড়ায় শতাধিক যুবক শেরপুর রোডে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে। পরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবের চমক চলছেই। সৌদি ক্লাব আল হিলালকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্লুমিনেন্স। ম্যাচের শুরু থেকে আক্রমণ শানায় ব্রাজিলের ক্লাবটি। প্রথমার্ধের 40 মিনিটে মার্টিনেলির দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। 45 মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আল হিলাল, তবে কৌলিবালির হেড অবিশ্বাস্যভাবে ফিরিয়ে দেন গোলকিপার ফাবিও। এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্লুমিনেন্স। সেকেন্ড হাফের শুরুতে লিওনার্দোর গোলে সমতায় ফেরে সৌদি ক্লাবটি। জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। 70 মিনিটে ফ্লুমিনেন্সের হয়ে জয় সূচক গোল করেন বদলি হিসেবে নামা হারকিউলিস। এরপর অল আউট অ্যাটাক করলেও হার এড়াতে পারেনি আল হিলাল। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।